আজকের ভিডিওতে আমরা ক্লাস 5 এর ইংরেজি বিষয়ের লেসন 12 বিয়ন্ড ব্যারিয়ার্স এখান থেকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো সলভ করব। এর আগের ক্লাসে আমি এই লেসনটির সম্পূর্ণ অংশে লাইন বাই লাইন বাংলায় পড়িয়ে দিয়েছি। যারা তোমরা দেখোনি তোমরা প্লেলিস্টে চলে যেও, সেখান থেকে ক্লাস 5 এর সমস্ত ভিডিও করে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। দেখো, অ্যাক্টিভিটি 1 কি আছে? লেটস ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। ফাইন্ড আউট মানে খুঁজে বার করো, অ্যান্ড রাইট ডাউন এবং লেখো ফ্যাক্টস মানে যে ঘটনাগুলো, অ্যাবাউট রাকেশ শর্মা, রাকেশ শর্মা সম্পর্কে। প্রথম আছে কি প্লেস অফ বার্থ। প্লেস মানে হচ্ছে জায়গা, অফ বার্থ মানে জন্মের জায়গা, অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। দেখো এখানে তোমাদের টেক্সট পড়ানোর সময় তোমরা দেখতে পেয়েছো যে দেখো রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। তাহলে কোথায় লিখবে জায়গাটা? পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। ঠিক আছে, এর পরের পার্টটা দেখো কি বলেছে দেখি। দেখো ইয়ার অফ বার্থ, তাহলে কোন সালে তিনি জন্মগ্রহণ করেছেন এটা আমরা দেখলাম, কত? 1949, 1949 সালে। নেক্সট সি আছে নেম অফ স্কুলস অ্যাটেন্ডেড, মানে তিনি কোন কোন স্কুলে অর্থাৎ পড়াশোনা করেছিলেন। দেখো এখানে আছে হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জেস গ্রামার স্কুল হায়দ্রাবাদে, এবং কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, এটাও হায়দ্রাবাদ। তাহলে এই পর্যন্ত লিখতে হবে, এই যে এখান থেকে সেন্ট জর্জেস গ্রামার স্কুল, এখান থেকে এই ফুল স্টপ হায়দ্রাবাদ পর্যন্ত। তাহলে দেখো এখানে লিখেছি, এখানে জায়গাটা কম বলে খুব ছোট ছোট করে লিখেছি, তোমরা টেক্সট থেকে দেখে নেবে যে সেন্ট জর্জেস গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ। ইয়ার অফ জয়নিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ইয়ার অফ জয়নিং মানে ইয়ার মানে বছর বা সাল, জয়নিং যুক্ত হওয়ার, কোথায়? ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যে জাতীয় প্রতিরক্ষা একাডেমি। তো সেখানে তিনি কবে জয়েন করেছিলেন? দেখো এখানে আছে হি জয়েন্ড দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ার ফোর্স ক্যাডেট ইন জুলাই 1966, 1966 সালে। তাহলে এখানে যে জুলাই 1966। টোটাল টাইম হি স্পেন্ট ইন স্পেস, টোটাল টাইম মানে পুরো যে সময়টা, মোট সময়, হি স্পেন্ট তিনি কাটিয়েছিলেন, ইন স্পেস মানে মহাকাশে। মহাকাশে তিনি কত সময় কাটিয়েছিলেন? 7 days 21 hours and 40 minutes, 7 দিন 21 ঘন্টা 40 মিনিট। দেখো এখানে রয়েছে তোমাদের হি স্পেন্ট 7 days 21 hours and 40 minutes in space। ক্লিয়ার হলো? পরে দেখো অ্যাক্টিভিটি 2 তে কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। টি লিখতে হবে ট্রু যে সেন্টেন্সটা, অর্থাৎ সত্য সেন্টেন্স, সেটার জন্য ট্রু বা টি, আর যেটা ফলস বা মিথ্যা স্টেটমেন্ট তার জন্য লিখতে হবে এফ। দেখো প্রথম আছে কি দ্য স্পেস শাটল মানে মহাকাশ যান ওয়াজ নেমড সোয়ুজ টি-11। সোয়ুজ টি-11 ছিল তার নামটা, তাই ছিল কি? আমরা কি পেয়েছিলাম পড়তে গিয়ে? দেখো আমরা পেয়েছিলাম রাকেশ শর্মা ওয়েন্ট অন আ জার্নি টু স্পেস অন সোয়ুজ টি-11। তাহলে এটা সত্যি, তার নামটা ঠিকই আছে, তাহলে এটা হবে ট্রু। তাহলে ট্রু যদি হয় তাহলে আমরা লিখবো কি? টি। নেক্সট দেখো রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস, রাকেশ শর্মা গিয়েছিলেন ইনটু স্পেস মহাকাশে ইন 1985, 1985 সালে। তাহলে দেখো রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন কবে? দেখো on 3rd April 1984 রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস অন সোয়ুজ টি-11। তাহলে কত সালে? 1984 সালে, কিন্তু আমাদের এখানে কি দেওয়া হয়েছে? 1985। তাহলে এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট, তাহলে আমরা এখানে লিখবো এফ। নেক্সট দেখো মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা। মিসেস ইন্দিরা গান্ধী স্পোক কথা বলেছিলেন টু রাকেশ শর্মা, রাকেশ শর্মার সঙ্গে। রাকেশ শর্মার সঙ্গে মিসেস ইন্দিরা গান্ধী কথা বলেছিলেন। দেখো কি আছে, হি ওয়াজ আস্কড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী। দেখেছো? তাহলে মিসেস ইন্দিরা গান্ধীর সঙ্গে তার কথা হয়েছিল, তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু সত্য হবে, তাহলে এখানে আমরা লিখবো টি। বরুণ গট দ্য বুক, বরুণ পেয়েছিল বইটা অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস, কিসের উপর? এই যে ভারতীয় মহাকাশ ভ্রমণের উপর, ফ্রম হিজ মাদার, তার মায়ের থেকে পেয়েছিল, তাই কি? দেখো এখানে রয়েছে, দেখো শি গেভ হিম আ বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেল। শিটাকে শি বরুণের মা, তাহলে সে তাকে স্পেস ইন্ডিয়ান স্পেস ট্রাভেল বা ভারতীয় মহাকাশ যে ভ্রমণ তার একটা বই তাকে দিয়েছিল, তাহলে এটা সত্যি, তাহলে বরুণের মাই তাকে দিয়েছিল, তাহলে এই স্টেটমেন্টটাও কিন্তু সত্য হবে, তাহলে এটাও হবে টি। নেক্সট দেখো ওসমান অ্যান্ড বরুণ ওয়ার ফ্রেন্ডস।
ওসমান এবং বরুণ ওরা দুজন বন্ধু ছিল। দেখো প্রথমেই চলে যাও একদম টেক্সটার, এখানে কি আছে দেখো, সে কি বলছে যে হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস। সে খুব দুঃখিত ছিল কারণ সে তার বন্ধুদের সঙ্গে জয়েন করতে পারেনি। কোথায়? পিকনিকে। কোন কোন বন্ধুর নাম আছে? রবি, পিঙ্কি এবং ওসমান। তাহলে ওসমান তার একটা বন্ধুর নাম, তাহলে এই স্টেটমেন্টটাও সত্য। তাহলে এখানেও আমরা লিখবো টি। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি? তুমি কি হতে চাও? গিভ রিজনস, মানে যুক্তি দাও, ফর ইয়োর চয়েস, মানে তুমি হতে চাও তার একটা কারণ বা যুক্তি তোমাকে দেখাতে হবে। রাইট 5 সেন্টেন্সেস বিগিন লাইক দিস, 5টা সেন্টেন্স লেখো বা 5টা বাক্য লেখো যেটা এইভাবে শুরু হবে। এখানে দেখো আমি একটা লিখেছি, যে যা হতে চাও ঠিক সেইভাবে লিখবে। আই ওয়ান্ট টু বি আ পেইন্টার। পেইন্টার মানে যারা ছবি আঁকে তাদেরকে পেইন্টার বলা হয়। তো আমি একজন পেইন্টার হতে চাই। কালার্স মেক মি হ্যাপি। কালার্স মানে রং, মেক মি আমাকে করে, হ্যাপি মানে খুশি, মানে কালার নিয়ে কাজ করতে আমার ভালো লাগে বা কালার আমাকে খুশি করে। আই এনজয়, আমি উপভোগ করি, ক্রিয়েটিং তৈরি করতে, বিউটিফুল পিকচার্স খুব সুন্দর সুন্দর ছবি তৈরি করাটা আমি এনজয় করি, উপভোগ করি। সামডে কোনো একদিন, আই ওয়ান্ট টু সি আমি দেখতে চাই, মাই পেন্টিংস আমার এই চিত্রগুলো ওকে ইন আ বিগ গ্যালারি, বড় একটা গ্যালারিতে আমি দেখতে চাই। মেকিং দ্য ওয়ার্ল্ড কালারফুল অ্যান্ড হ্যাপি ইজ মাই ড্রিম। তাহলে মেকিং দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীকে তৈরি করা, কালারফুল এবং হ্যাপি রঙিন এবং খুশি করাই হচ্ছে মাই ড্রিম মানে আমার স্বপ্ন। যে যেটা হতে চাও, যদি কেউ হতে চাও যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, কেন ডক্টর হতে চাও? আই ওয়ান্ট টু ট্রিট নিডি পিপল, যারা খুব গরিব মানুষ তাদেরকে আমি হেল্প করতে চাই। ঠিক এইভাবে পয়েন্টগুলো লিখতে পারো। তো এখানে খুব সহজভাবে আমি পেন্টার দিয়ে এক্সাম্পল দিয়েছি। এইভাবে কেউ টিচার লিখতে পারো যে আমি বাচ্চাদেরকে পড়াতে চাই, সমাজের উন্নয়ন করতে চাই। বিভিন্নভাবে আমরা এই প্যাসেজটাকে কিন্তু লিখতে পারি। তো অতগুলো তো আমার লিখে দেওয়া সম্ভব নয়, তোমরা একটু নিজেরা এইভাবে ট্রাই করবে। আর এইরকমই ভাবেই যে কেন আমি হতে চাই তার উত্তরগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে 4-5টা পয়েন্ট এমনিতেই তৈরি করতে পারবে। অ্যাক্টিভিটি 4, ফাইন্ড আনসার্স ফ্রম দ্য টেক্সট। ফাইন্ড মানে খুঁজে বার করো, আনসার্স হচ্ছে উত্তর, ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে। ওয়ার্ক ইন পেয়ার্স মানে অনেকে মিলে একসাথে কাজ করো আর কি। তো এখানে দেখো 1 2 3 4 5 6 6টা কোয়েশ্চেন্স এখানে দেওয়া রয়েছে। কোয়েশ্চেনগুলো দেখো আমি করে দিই। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন? হোয়ার মানে হচ্ছে কোথায়, ওয়াজ কল্পনা চাওলা বর্ন কোথায় কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন। উত্তর লিখবে কল্পনা চাওলা ওয়াজ বর্ন, কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা, মানে হরিয়ানা রাজ্যের কার্নালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। টেক্সটটা পড়ার সময় তোমরা পেয়েছো, আমি একটু দেখিয়েও দিচ্ছি দেখো। এই যে কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। ক্লিয়ার? এর পরের কোশ্চেনটা বলেছে কি, ওয়্যার ডিড কল্পনা গো ইন 1982 1982 সালে, ওয়্যার ডিড কল্পনা গো কল্পনা কোথায় গিয়েছিলেন? ইন 1982 ইন 1982 সালে কল্পনা ওয়েন্ট কল্পনা গিয়েছিলেন টু দ্য ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্রে, টু স্টাডি পড়াশোনা করতে, অ্যাট দ্য ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ে অফ টেক্সাস, টেক্সাসের ইউনিভার্সিটিতে, অ্যাট কোথায়? আর্লিংটন, আর্লিংটনে। এটাও তোমাদের বইতে রয়েছে দেখো। In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. Okay, পরের প্রশ্নটা দেখো। What was Kalpana called by her family? What was Kalpana called মানে কল্পনাকে কি বলে ডাকা হতো by her family তার পরিবারের দ্বারা, মানে তার পরিবারের কি বলে ডাকতো তাকে। দেখো কল্পনা ওয়াজ নিকনেমড, কল্পনার একটা নিকনেম মানে হচ্ছে ডাক নাম ছিল, সেটা কি কার দ্বারা ডাকা হতো? সেটা বাই হার ফ্যামিলি, সে নামটা হচ্ছে মন্টু। তাহলে এইভাবে লিখবে কল্পনা ওয়াজ নিকনেমড মন্টু বাই হার ফ্যামিলি। দেখো এখানে দেওয়া রয়েছে নিকনেমড মন্টু বাই হার ফ্যামিলি, এটা তাকে নাম দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপরের প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম নাম কি ছিল অফ দ্য স্পেস শাটল মানে মহাকাশ যানের, দ্যাট ওয়াজ লস্ট যেটা কি মানে ধ্বংস হয়ে গেছিল, নামটা কি ছিল? দেখো দ্য নেম অফ দ্য স্পেস শাটল সেই মহাকাশ যানের নামটা, দ্যাট ওয়াজ লস্ট যেটা ধ্বংস হয়ে গেছিল, ওয়াজ কলাম্বিয়া, তার নাম ছিল কলাম্বিয়া। কারণ আমরা টেক্সটটা যারা পড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো এখানে আছে, আফটার আ সাকসেসফুল ফ্লাইট কলাম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ,
ডিউরিং রি এন্ট্রি ইনটু আর্থস অ্যাটমসফিয়ার, মানে পৃথিবীতে আবার ফিরে আসার সময় যে কলাম্বিয়া নামক যে স্পেস শাটলটা ছিল, মহাকাশ যানটা ছিল, সেটা ধ্বংস হয়ে গেছিল। তাহলে নামটা আমরা পেলাম কলাম্বিয়া। নেক্সট কোয়েশ্চেন দেখো, ওয়েন ডিড কল্পনা ডাই, কখন কল্পনা মারা গিয়েছিলেন? দেখো, কল্পনা ডায়েড অন 1 ফেব্রুয়ারি 2003। কল্পনা মারা গিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 2003। কবে মারা গিয়েছিলেন বলো তো? এই যে কলাম্বিয়া যে স্পেস শাটলটা, সেটা ধ্বংস হয়ে গেছিল কবে? ঠিক সেই সময়, কারণ সেই কলাম্বিয়াতেই তো তিনি ছিলেন, সেই স্পেস শাটলের মধ্যেই তিনি ছিলেন, তাহলে সেটা ধ্বংস হয়েছিল 1 ফেব্রুয়ারি 2003, তখনই তিনি মারা যান। তাহলে দেখো, এখানে বইতে তোমাদের দেওয়া আছে যে দেখো, কলাম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি এন্ট্রি ইনটু আর্থস অ্যাটমসফিয়ার অন 1 ফেব্রুয়ারি 2003। ওকে, নেক্সট দেখো, হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা, মানে কল্পনার নামে কিসের নাম রাখা হয়েছিল? এ হিল অন মার্স, মঙ্গল গ্রহের একটা পাহাড়ের নাম, অ্যান্ড আ স্টার ইন ডিপ স্পেস, এবং এক তারা যেটা কি ডিপ স্পেস মানে গভীর মহাকাশে অবস্থিত, হ্যাভ বিন নেমড আফটার কল্পনা, তাকে কল্পনার নামে তাদের নাম দেওয়া হয়েছিল। তাহলে দেখো, এখানে রয়েছে a hill on Mars and a star in deep space have been named after কল্পনা। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 5 কি বলেছে, লেটস রিড দ্য ওয়ার্ডস। কি কি আছে ওয়ার্ড গুলোকে দেখো, রিড মানে পড়ো, তাহলে শব্দগুলোকে একটু পড়ে নাও। পিঙ্কি, রবি, সয়ুজ টি11, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান। দেখো, অল দিস ওয়ার্ডস আর নেমস, এই যে শব্দগুলো সবগুলোই হচ্ছে নাম। নাও এখন ফিল ইন দ্য টেবিল, এই যে চার্ট, এটা পূরণ করো টেবিলটা। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। টেবিলটাতে কি কি আছে দেখো, নেম অফ পার্সন মানে কোনো ব্যক্তির নাম, নেম অফ প্লেস কোনো জায়গার নাম, নেম অফ থিংস বস্তু বা জিনিসের নাম। তাহলে এখানে নেম অফ পার্সন কি কি রয়েছে এর মধ্যে থেকে দেখো, পিঙ্কি, রবি, রাকেশ, কল্পনা, এগুলো সব এক একজনের নাম। বরুণ, ওসমান, তাহলে পিঙ্কি, রবি, রাকেশ, কল্পনা, বরুণ, ওসমান, এগুলো সব পার্সনের নাম বা ব্যক্তির নাম। নেম অফ প্লেস, ইন্ডিয়া দেওয়া আছে, ঠিক তেমন ভাবে কি হবে দেখো, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, এগুলো এক জায়গার নাম। নেম অফ থিংস কোনো জিনিসের নাম, কি দেওয়া রয়েছে, সয়ুজ টি11, এটা কি স্পেস শাটল বা মহাকাশ যান। ঠিক তেমনি ভাবে আরেকটা কিসের কি মহাকাশ যানের উল্লেখ আছে, এই যে কলাম্বিয়াটা হচ্ছে স্পেস শাটল, তাহলে এটাও একটা জিনিসের নাম, নেম অফ থিংস। ওকে, এবার দেখো কমপ্লিট, এটা অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সম্পূর্ণ করো নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। 1 নম্বর কি বলেছে, দ্য ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয়, ইন স্পেস, মহাকাশে প্রথম যিনি ভারতীয় ছিলেন, কে ছিলেন? রাকেশ শর্মা। ওকে, নেক্সট নাম্বার 2, কল্পনা টুক আপ দ্য পজিশন, কল্পনা পজিশন নিয়েছিলেন, কিসের পজিশন? একটা কাজ, মানে কি কাজ নিয়েছিলেন? অফ আ রিসার্চ সায়েন্টিস্ট, মানে গবেষণা বিজ্ঞানীর কাজ নিয়েছিলেন, অ্যাট এনএএসএ নাসা এমস রিসার্চ সেন্টারে ইন সানিভেল, ক্যালিফোর্নিয়ার এই যে সানিভেলে রিসার্চ সেন্টার রয়েছে এনএএসএ, সেখানে তিনি বিজ্ঞান গবেষণার রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে তিনি কাজে যোগদান করেছিলেন। দেখো, কল্পনাস স্টোরি, কল্পনার গল্প, শোজ দেখায়, কি দেখায়? দ্য ভ্যালু, মূল্য, অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, অ্যান্ড সিনসিয়ারিটি, এবং আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের মূল্য, সেটা জানা যায় কল্পনার স্টোরি থেকে। দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কল্পনা টকড টু ওয়াজ, যার সঙ্গে কল্পনা কথা বলেছিলেন, ভারতীয় প্রধানমন্ত্রী, তার নাম কি? মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। ওকে, দেখো এই সব কটা কোয়েশ্চেনের আনসার তোমরা একই জায়গাতে পেয়ে যাবে বইয়ের, আমি একটু দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে সেটার আনসার তোমরা যে প্রথমের পার্টটা রয়েছে তোমাদের সেখানে পেয়ে যাবে। দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, তার নাম কি? রাকেশ শর্মা। তারপরে রয়েছে কল্পনা টুক আপ দ্য জব অফ আ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানিভেল, ক্যালিফোর্নিয়া, এগুলো তোমরা সেকেন্ড পার্টে পাবে। নেক্সট রয়েছে দেখো যে দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, যে হার্ড স্টোরি মানে এখানে কল্পনাস স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন ওয়েন ওয়ান ইজ নো মোর। ওকে, এবং যেটা লাস্টে পেলাম দেখো, কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। ওকে, ঠিক আছে তাহলে।
এইবার দেখো অ্যাক্টিভিটি 7 এ কি বলেছে, লুক এট দ্য টেবল গিভেন বিলো। নিচে একটা টেবিল দেওয়া রয়েছে, একটা ছক দেওয়া রয়েছে, সেটা দেখতে হবে। কি আছে, ফার্স্ট ম্যান ইন স্পেস, ফার্স্ট ম্যান প্রথম মানুষ বা প্রথম জিনিস ইন স্পেস মানে মহাকাশে গিয়েছিলেন, তার নাম কি ইউরি গ্যাগারিন। তারপর ফার্স্ট ওম্যান ইন স্পেস, মহাকাশে প্রথম গিয়েছিলেন কে, যে মহিলা তার নাম হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। নেক্সট ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস, স্পেস মানে মহাকাশে, ওয়াক মানে হেঁটেছিলেন প্রথম কে, আলেক্সি লিওনভ। নেক্সট ফার্স্ট ওম্যান প্রথম মহিলা টু ওয়াক ইন স্পেস, মহাকাশে হেঁটেছিলেন স্টিভলানা সাভিৎস্কায়া। নেক্সট ফার্স্ট অ্যানিমাল ইন স্পেস, প্রথম যে জন্তু বা পশুটি পাওয়া গেছিল মহাকাশে, তার নাম কি, লাইকা দ্য ডগ, কুকুর। এবার দেখো রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য ইনফরমেশন। এবার 5টা সেন্টেন্স লিখতে হবে ইনফরমেশন নিয়ে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। কি, দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস, প্রথম মানুষ যিনি মহাকাশে গিয়েছিলেন স্পেস, ওয়াজ ইউরি গ্যাগারিন। ঠিক তেমনি ভাবে বাদ বাকি যে 4টে লাইন সেইভাবে লিখতে হবে। দেখো প্রথম সেন্টেন্সটা, দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ইউরি গ্যাগারিন। নেক্সট সেন্টেন্স, দ্য ফার্স্ট ওম্যান ইন স্পেস ওয়াজ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। The first man to walk in space was Alexei Leonov. The first woman to walk in space was Svetlana Savitskaya. The first animal in space was Laika the dog. এইভাবে 5টা সেন্টেন্স লিখতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 8 কি বলেছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো শূন্যস্থানগুলো এবার পূরণ করা যাক উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস। প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপ দিয়ে অফ দ্য ভার্ব, ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস যে ফর্ম সেটা দিয়ে গিভেন ইন ব্র্যাকেটস। এই যে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো এর আগে আমাদের একটু জেনে রাখতে হবে, কিছুটা পড়লেই আমরা বুঝতে পারবো। দেখো, দে আর এনজয়িং দ্য পিকনিক, এখানে এই যে আর এনজয়িং, এটা বোঝাচ্ছে কি একটা কন্টিনিউয়াস অনগোয়িং অ্যাকশন, যে কোনো একটা কাজ চলছে, দ্যাট টেক্স প্লেস ইন দ্য প্রেজেন্ট মানে বর্তমানে যেটা চলছে, বাট হ্যাজ নট ফিনিশড ইয়েট, কিন্তু এটা এখনো শেষ হয়নি। such verb forms are called present continuous tense. এই ধরনের ভার্বের রূপকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কোনো কাজ বর্তমানে চলছে এইরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তৈরি করব কিভাবে, প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ বা আর যেটা বসবে, তারপর যে মেইন ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, না নেক্সট অবজেক্ট যেটা থাকবে সেটা বসবে। এবার দেখো এই যে পরে আরেকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দ্য বয়েজ আর প্লেয়িং অন দ্য ফিল্ড। We can also use the present continuous tense to talk about activities happening around in the present and not necessarily this very moment, মানে যেটা মানে খুব তাড়াতাড়ি ঘটবে এরকম, যে we can also use the present continuous tense to talk about activities happening around in the present, মানে এই ঘটবে আর কি কোনো কাজ, সেইটা বলা হচ্ছে যে যেটা অনেক সময় নিয়ারেস্ট ফিউচার বোঝায়, মানে ভবিষ্যতে ঘটবে, কিন্তু ভবিষ্যৎটা যে ইন ফিউচারে। দেখো পরে দেওয়া রয়েছে এই ব্যাপারটা, এটা হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটি, যেমন ধরো এই যে আই এম রিডিং আ রিয়েলি ইন্টারেস্টিং বুক নাও, আমি একটা ইন্টারেস্টিং বই পড়ছি। ধরো আমি বইটা পড়ছি মানে তুমি এখন কি কোনো বই পড়ছো, মানে ধরো আমি একটা বই পড়ছি, বইটা আমি এখনো শেষ করিনি, তা আমি কারোর সঙ্গে গল্প করতে করতে বলছি যে আমি একটা বেশ দারুণ বই পড়ছি, তা আমি সেই সময়ই কিন্তু পড়ছি না, কিন্তু অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে, ওই অ্যাক্টিভিটিটা কিন্তু আমি কন্টিনিউ মানে বর্তমানে চলছে, তখনই নয় কিন্তু সে কিন্তু বর্তমানে আমি পড়ছি, একটা বই আমি পড়ছি গল্পের বই, কিন্তু সেটা আমি এখনো শেষ করিনি, সেই ক্ষেত্রেও আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। আবার যেটা নিয়ারেস্ট ফিউচার, অর্থাৎ কোনো কাজ খুব তাড়াতাড়ি ঘটবে, যেমন কালকে ঘটবে, আজকে রাতে ঘটবে, দুপুরে বলছি, অর্থাৎ নিয়ারেস্ট ফিউচার, যে নিয়ার ফিউচারে ঘটবে, নিয়ার ফিউচার, তখন সেই ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন দেখো, পলি ইজ কামিং ফর ডিনার টুমরো, তার মানে এখানে আমরা যদি ফিউচার বলি যে পলি আগামীকাল আমাদের বাড়িতে আসবে রাতের খাবার খেতে, এরকম ভাবেও বলতে পারি। আবার আমরা বলতে পারি আগামীকাল পলি আসছে আমাদের বাড়িতে রাতের খাবার খেতে, এইভাবেও আমরা বলতে পারি। ঠিক আছে, তো বোঝা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরো ডিটেলসে জানার জন্য একটু টেন্সের ভিডিওগুলো তোমরা দেখে নেবে, তাহলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করি। কি বলছে, রিনা স্টাডি মানে পড়াশোনা করা, ফর হার এক্সামস তার পরীক্ষার জন্য, অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে, তাহলে রিনার পরে হবে ইজ, তারপরে স্টাডি ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এটা কি হবে, রিনা ইজ স্টাডিং
studying for her exams at the moment. Next, where you meet Ravi next week. তুমি রবির সঙ্গে নেক্সট উইকে মানে কোথায় দেখা করবে? একবার দেখো এখানে ফিউচার বোঝাচ্ছে, কিন্তু এই যে বললাম নিয়ারেস্ট ফিউচার মানে নেক্সট উইকে কোথায় দেখা করছো অ্যাকচুয়ালি এরকম ভাবে বোঝাবে। তাহলে where are you meeting? Where are you meeting? Where are you meeting Ravi next week? নেক্সট দেখো পিঙ্কি কাম টু মাই প্লেস টুমরো। কাম টু মাই প্লেস টুমরো, কাম মানে আসা, তাহলে আগামীকাল পিঙ্কি আমাদের বাড়িতে আসবে। তাহলে পিঙ্কি আসবে বলা হচ্ছে ফিউচার টেন্স হয়, কিন্তু এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি নিয়ারেস্ট ফিউচার বলে। তাই পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস। পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস। ওকে, দে প্লে ফুটবল নাও, মানে এখানে প্লে মানে খেলা করা, তাহলে তারা ফুটবল এখন, নাও মানে এখন খেলছে, তাহলে দে আর প্লেইং। দে আর প্লেইং। দ্য কোম্পানি ড্যাশ, এখানে ফিনিশ মানে শেষ করা, দেয়ার প্রজেক্ট দিস উইক, তাদের প্রজেক্টটা এই সপ্তাহে তারা শেষ করে ফেলবে। দ্য কোম্পানি ইজ ফিনিশিং, মানে তারা কিন্তু এই সপ্তাহে প্রজেক্টটা শেষ করছে, তাহলে দ্য কোম্পানি ইজ ফিনিশিং। ইজ ফিনিশিং। ওকে, পরেরটা কি বলেছে? শি ইট মানে খাওয়া, ওয়েস্টার্স ফর লাঞ্চ মানে দুপুরে খাবারে সে কি ওয়েস্টার মানে ঝিনুক, ঝিনুকের যে ভিতরের যে মাংসটা সেটা অনেকে খায়, তো সেই যে খাওয়াটাকেই বলা হচ্ছে। তাহলে শি ইজ ইটিং। শি ইজ ইটিং। নেক্সট, রুবিনা নট গো টু কলকাতা নেক্সট উইক, পরের সপ্তাহে রুবিনা কলকাতায় যাচ্ছে না, তাহলে রবিনা ইজ নট গোয়িং। ইজ নট গো এর সঙ্গে আইএনজি, ইজ নট, রুবিনা ইজ নট গোয়িং টু কলকাতা নেক্সট উইক। নেক্সট আই, তার সঙ্গে ওয়ার্ক কাজ করা, অন এ স্পেশাল রিপোর্ট টুডে, তাহলে একটা বিশেষ একটা রিপোর্ট নিয়ে আমি আজকে কাজ করছি, তাহলে আই অ্যাম ওয়ার্কিং। আই অ্যাম ওয়ার্কিং। পরে দেখো উই নট কুক ডিনার দিস ইভিনিং, আমরা এই আজকে সন্ধ্যেবেলা রান্না করছি না, বিকজ উই আর ইটিং আউট, আমরা বাইরে খেতে যাচ্ছি, তাহলে উই আর নট কুকিং। উই আর নট কুকিং। বরুণ ওয়াক টু স্কুল রাইট নাও, বরুণ এখন হেঁটে স্কুলে যাচ্ছে, বরুণ ইজ ওয়াকিং। ইজ ওয়াকিং। ওকে, এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 9-এ। কি বলেছে? রাইট 6 কানেক্টেড সেন্টেন্সেস, লেখো 6টা মানে সংযোগকারী বাক্য, মানে একের সঙ্গে যাতে আরেকটার যোগাযোগ থাকে এরকম, মানে একেবারে মিনিংলেস যেন না হয় পরের সেন্টেন্সটা। অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা সম্পর্কে। অফ সিইং দ্য নাইট স্কাই, রাতের আকাশ দেখার একটা অভিজ্ঞতা নিয়ে তুমি 6টা সেন্টেন্স লেখো। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, তুমি এই নিচের পয়েন্টসগুলো ব্যবহার করতে পারো। টাইম অফ সিইং, কোন সময় তুমি দেখছো। প্লেস ফ্রম হোয়ার ইউ লুকড, কোথা থেকে তুমি দেখছো। হাউ দ্য স্কাই লুকড, মানে কেমন দেখতে লাগছিল আকাশটাকে। আদার থিংস দ্যাট ইউ স, আর কি কি তুমি দেখেছিলে। সাউন্ডস অফ দ্য নাইট, রাতে কি কি আওয়াজ শুনেছো বা অনুভব করেছো। ইয়োর ফিলিংস মানে তোমার অনুভূতি। ইয়েস্টারডে, গতকাল। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। টু দ্য রুফ অফ মাই হাউস, আমার বাড়ির ছাদে। অ্যাট 10 PM মানে রাত 10টার সময়। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশ ছিল অন্ধকার। উইথ ফুল অফ স্টার্স মানে তারায় পরিপূর্ণ ছিল। দ্য মুন ওয়াজ অলসো দেয়ার, চাঁদও সেখানে ছিল। বাট ইট ওয়াজ নট বিগ, মানে এটা বড় ছিল না, কারণ পূর্ণিমা রাত ছিল না তাই। তাহলে ইট ওয়াজ আ ক্লিয়ার স্কাই অফ অটাম, এটা শরতের একটা পরিষ্কার আকাশ ছিল। আই হার্ড দ্য সাউন্ডস অফ অ্যারোপ্লেন অ্যান্ড অলসো স ইট, আমি অ্যারোপ্লেনের আওয়াজ শুনেছিলাম এবং আমি এটাকে দেখেও ছিলাম। আই ওয়াজ অ্যামেজড, আমি অবাক হয়ে গিয়েছিলাম বা অভিভূত হয়ে গিয়েছিলাম। টু সি দ্য বিউটি, সৌন্দর্য দেখতে পেয়ে। অফ দ্য স্কাই অ্যাট নাইট, আকাশের সৌন্দর্য, এই রাত্রিবেলা আকাশের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম বা অভিভূত হয়ে গিয়েছিলাম। তো এই 9টাই অ্যাক্টিভিটি তোমাদের রয়েছে। তো আজকে অ্যাক্টিভিটিগুলো আমরা কমপ্লিট করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।